যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশি পরিবারের ৬ মরদেহ উদ্ধার, হত্যার পর ২ ভাইয়ের আত্মহত্যার ধারণা পুলিশের। যারা ঢাকা ছেড়েছেন তাদের নজরে রাখার পরামর্শ চিকিৎসকদের, লকডাউনের সব নির্দেশনা বাস্তবায়নের তাগিদ। করোনা রোধে অবিলম্বে বইমেলার মতো আয়োজন বন্ধ করার পরামর্শ বিশেষজ্ঞদের, না হলে বিস্তার বাড়ার শঙ্কা। এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের তৃতীয় দফায় ৩১ আসনে ভোট গ্রহণ আজ। দক্ষিণ ২৪ পরগনা আসনে লড়ছেন মমতার ভাইপো। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাদ্দিন ফরিদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যালেন শহরে বাংলাদেশি পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশের ধারণা, মা, বাবা, বোন ও নানিকে হত্যার পর আত্মহত্যা করেছে ওই পরিবারের ২ কিশোর ভাই। পুলিশ জানিয়েছে, অ্যালেন শহরের একটি বাড়ি থেকে স্থানীয় সময় সোমবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ, যাতে ১৯ বছর বয়সী ফারহান তৌহিদ পরিবারের সদস্যদের গুলি করে হত্যার কথা স্বীকার করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, নবম শ্রেণীতে পড়ার সময় থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ফারহান। সমস্যা প্রকট হয়ে উঠলে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি পুলিশ। When I heard the news, I just couldn't breathe for 20-30 minutes. Police say a family friend called 911. এ ঘটনার আরও বিস্তারিত জানাতে বা যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, টেক্সাসের এই যে ঘটনা ঘটলো, এর সর্বশেষ কি তথ্য পেয়েছেন? আর আমি যতটুকু স্থানীয় তাদের প্রতিবেশী কয়েকজন লোকের সাথে কথা বলেছে। তারা যেমনটা জানিয়েছেন যে স্যাম তৌহিদ, তিনি একজন কম্পিউটার সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার ছিলেন এবং তিনি ডালাস সিটি জব করতেন এবং সিটির একজন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে উনি চাকরি করতেন। তার বড় ছেলের নাম হচ্ছে তানভীর তৌহিদ, ফারহান তৌহিদ এবং মেয়ে পারভিন তৌহিদ, এবং তার ওয়াইফ হচ্ছে দর্শক, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবার আপনাদের খবর জানাবো এই বিষয়ে। সন্ধ্যা ৬টার পর বের হওয়া নিষেধ, অথচ রাজধানীতে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে মানুষ। ঘরে ভালো না লাগা, ওষুধ কেনার ফাঁকে পার্কে আসা সহ নানা অজুহাত তাদের। করোনা লকডাউনের প্রথম দিনে অলিগলি, মূল রাস্তা, প্রায় সব জায়গায় একই চেহারা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও খুবই কম। তবে প্রয়োজন হলে কঠোর হওয়ার কথা বলছে পুলিশ। সরকারি নির্দেশে মার্কেট বন্ধ হবার কথা বিকেল ৪টায়, অথচ সন্ধ্যা ৭:৩০টায় জমজমাট মিরপুরের শাহালি মার্কেট। হঠাৎ অভিযানে আসে পুলিশ, ধাওয়া দিয়ে সরিয়ে দেয় বাজারে থাকা মানুষজনকে। কিন্তু পুলিশ সরাতেই আবারও আগের অবস্থা। এ যেন চোর পুলিশ খেলা। আমার বাসা 14 নম্বর, এই রোড দিয়েই তো আসতে হয়, যাইতে হয়। দাঁড়ায় রয়েছি, এমনিতেই দাঁড়ায় রয়েছি। 3টা বাজে আমাদের অফিস বন্ধ হয়েছে, 4টা বাজে আইসা বাজার করতে আসছে, যে আইসা দেখি বাজার বন্ধ। পুলিশ বলছে, মানুষের অসচেতনতার কাছে তারাও অনেকটা অসহায়। তবে প্রয়োজনে কঠোর অবস্থানে যাবে পুলিশ। আমরা তো সরাই দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু জনগণ মানছে না, সচেতন হচ্ছে না। বারবার আমরা চেষ্টা করতেছি যে আপনারা এই 4টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেন। আমরা একদিক দিয়ে সরিয়ে যাই, আবার অন্য দিক থেকে আবার চালু করি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা সফলকাম হব। শুধু বাজার নয়, লকডাউনের ছুটিতে ঘুরতেও বের হয়েছেন অনেকে। এই যেমন রাজধানীর রবীন্দ্র সরোবর। করোনার আতঙ্ক দূরে ঠেলে মেতে উঠেছেন আড্ডায়। মুখে মাস্কও নেই অনেকের, উপেক্ষিত সামাজিক দূরত্ব। সন্ধ্যার পর বাইরে থাকলেও দিচ্ছেন নানা অজুহাত। ব্যক্তিগত দরকার আসছি, এখানে একজন ভাই আছে, ও ফোন দিয়েছে আমি চলে যাব, তো যার কারণে ওনার সাথে দেখা করে আমি এখন চলে যাব। রবীন্দ্র সরোবরে কি কাজ ছিল? মানে এই রবীন্দ্র সরোবরে না আর কি, রাস্তা দিয়ে আসতেছি ওদিক থেকে, এই আর কি, এখানে ঘুরতে আসিনি। আসছি একটু ঘুরে, বাড়ির সাইডে বাসা এখানে, তো এই জন্য বাসায় ভালো লাগে না, এর জন্য আর কি। লকডাউনের প্রথম দিনে রাজধানী জুড়েই ছিল মানুষের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনের পরিস্থিতি জানাতে বা রাজধানীর মহাখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, প্রথম দিনে লকডাউন প্রায় ঢিলে ঢালাভাবে পালন করা হয়েছে। আজকে দ্বিতীয় দিনের সকালের পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি ছিল কিনা? দেখুন, টানা 7 দিনের লকডাউনের আজকে দ্বিতীয় দিন, প্রথম প্রহর শুরু হয়ে গেছে। তো প্রথম দিন অর্থাৎ গতকালকের যে চিত্রটি দেখেছিলাম আমরা এই সকাল 7টার সময় মহাখালীতে, আজকে অবশ্য সেই চিত্রটি একেবারে ভিন্ন। আপনাকে যদি দেখায়, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে মহাখালী বাস টার্মিনালের সামনে সারি সারি বদ্ধভাবে দাঁড়িয়ে আছে দূরপাল্লার বাসগুলো, অর্থাৎ এই বাস স্ট্যান্ড থেকে হালুয়াঘাট এবং ময়মনসিংহ হালুয়াঘাটে বেশিরভাগ বাস যাতায়াত করে এবং পাশাপাশি বগুড়াতে এবং উত্তরবঙ্গেও বেশ কিছু বাস রুটে যাতায়াত করে। তো গতকালকে আমরা দেখেছিলাম যে এখান থেকেও বেশ কিছু বাস গণপরিবহন ঢাকা ছেড়ে গেছে এবং বিশেষ করে সকালবেলায় আন্তঃপরিবহন যেগুলো থাকে সেগুলোরও বেশ আধিক্যতা আমরা গতকালকে দেখেছিলাম। আজকের চিত্রটি একেবারে ভিন্ন। এখন 6টা থেকে শুরু করে 7টা পর্যন্ত, 7টা পেরিয়ে যাচ্ছে। এই সময়ের ভিতরে এখন পর্যন্ত আমার চোখে আন্তঃপরিবহন কোনো বাস এখনো চোখে পড়েনি। যদিও অফিসগামীদের চাপটি আর কিছুক্ষণ পর শুরু হবে, কারণ সাধারণত সকাল 8টার পর থেকে 8টা থেকে 10টা পর্যন্ত অফিসগামীদের ব্যস্ততা থাকে। ওই সময়টা একটা বড় চাপ থাকে এবং তখনই দেখা যায় যে যারা অফিসগামীরা রয়েছেন তারা সিএনজি বা বিকল্প বাহনগুলো খুঁজছেন। দুর্ভোগটা তাদের কপালে জোটে। তার বাইরে কিন্তু এখন পর্যন্ত গতকালের চিত্র থেকে একেবারে ভিন্ন বলা যায়। আমরা গতকাল এবং আজকে পর্যন্ত একটা বিষয়ে লক্ষ্য করার মতো আমরা দেখেছি, সেটি হচ্ছে সাধারণ মানুষের ভিতরে মুখে মাস্ক পরার প্রবণতাটা এটা কিছুটা বেড়েছে। গত প্রায় 13 মাস ধরে আমরা যে করোনা মহামারীর সাথে যাচ্ছি এবং যুদ্ধ করছি, এখানে সবথেকে বড় স্বাস্থ্য বিধির বিষয় যেটি ছিল সেটি হচ্ছে মুখে মাস্ক ব্যবহার করা। সেই ব্যবহারের ক্ষেত্রে আমরা উদাসীনতা দেখেছি নগরবাসীর, এবং সেই ব্যবহারের জন্য পুলিশ বাহিনীর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযানে নামতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা গতকালকে থেকে মুখে মাস্ক পরার প্রবণতাটা আমরা বেশি দেখেছি। বাইরে সাধারণ মানুষের যে জনসমাগম, সেই জনসমাগম নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল টিম থাকার কথা, সে টহল টিমের নজরদারি কিন্তু খুবই অল্প দেখা গেছে। গতকালকে আমরা দেখেছি যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে একটি টিম এবং র্যাবের পক্ষ থেকে একটি টিম শাহবাগে অভিযান চালায় এবং স্বাস্থ্যবিধি মানার জন্য তারা বিভিন্ন রকমের নির্দেশনা দেন। যদিও সেই নির্দেশনাগুলো পরিপূর্ণভাবে পালন করেনি এবং তারা বলছিলেন যে আজ এবং কাল মৌখিকভাবে এই নির্দেশনা মানার কথা বলবেন এবং এর পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবেন স্বাস্থ্যবিধি মানার জন্য। এই ছিল মহাখালী থেকে আমার সর্বশেষ। অনির্বাণ আমাদের সাথেই থাকবেন। এবারে লকডাউন পরিস্থিতির বিষয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, খোলা জায়গায় বাজার স্থানান্তরের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আর সড়ক মহাসড়কে কি কর্মস্থল ছেড়ে বাড়ি ফেরা মানুষের ভিড় রয়েছে কিনা? সড়ক ও মহাসড়কে আমরা গতকাল পর্যন্ত কিন্তু বাড়ি ফেরা মানুষের ভিড় লক্ষ্য করেছি, যদিও খুব বেশি গণপরিবহন আমরা মহাসড়কগুলিতে দেখিনি। তবে আঞ্চলিক সড়কগুলোতে কিন্তু সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু অনেক মানুষকে আমরা তাদেরকে গ্রামের বাড়িতে যেতে দেখেছি, অর্থাৎ বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে তারা তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে। আর গতকালকে কিন্তু টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, ব্যবসায়ী নেতা এবং বাজার কমিটির লোকজন, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাতে তারা দাঁড়িয়ে কথা বলেছিল এবং সেই সময় একটি সিদ্ধান্ত হয়েছিল যে জনসমাগমের ভিড় কমাতে টাঙ্গাইলের যে প্রধান বাজার রয়েছে পার্ক বাজার, তার একটি অংশ ঈদগাহ মাঠে খোলা জায়গায় বসানোর কথা রয়েছে, যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায়। তো আমি যদি দর্শকদেরকে দেখাই, গত কালকে সিদ্ধান্ত হওয়ার পরেই কিন্তু এই অস্থায়ী তাঁবুগুলি খাটানো হয়েছিল, যাতে বাজারের লোকজন এখানে ভিড় মুক্ত অবস্থায় বাজার করতে পারে। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে পিছনের যে সামিয়ানাটি রয়েছে অর্থাৎ সেইগুলি কিন্তু ফাঁকাই রয়েছে, অর্থাৎ সেইখানে কিন্তু ব্যবসায়ীরা যায়নি। যদিও ব্যবসায়ীদের যাওয়ার কথা ছিল, তার পরিবর্তে ব্যবসায়ীরা কিন্তু খোলা মাঠে এসেছে, কিন্তু একই জায়গায় গাদাগাদি করে দাঁড়িয়ে
আছে। ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবং ব্যবসায়ী নেতারা যে উদ্দেশ্যে এই খোলা মাঠে বাজারটি গতকালকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছিল তা যে খুব বেশি কার্যকর হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে তারা যেটা বলছে যে এখনো পূর্ণাঙ্গ কাজ শেষ হয়নি, শেষ হলে তাহলে তারা সকল ব্যবসায়ীরা এরকম খোলা জায়গা আসবে যাতে করোনা সংক্রমণ প্রতিরোধে কাজ করা যায়। মূলত এই হচ্ছে টাঙ্গাইল থেকে খোলা বাজার। সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনের পরিস্থিতি ঢাকা এবং টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে লকডাউনকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় প্রশাসন ও পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ আহত হয়েছে অন্তত 20 জন। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। সন্ধ্যা 7:30টায় এলাকাটি পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামণি। এ সময় সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজারে চা খেয়ে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। স্থানীয়দের দাবি, এসিল্যান্ডের গাড়ি থেকে নেমে এক ব্যক্তি জাকিরকে লাঠি দিয়ে আঘাত করেন। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা উপজেলা পরিষদ ও থানা ঘেরাও করে। সহকারী কমিশনারের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। আগুন দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের গাড়িতেও। পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন করা হলে তাদের সঙ্গেও সংঘর্ষে জড়ায় এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও চট্টগ্রামে লকডাউনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। সোমবার বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকার সড়কে নেমে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে কয়েক হাজার ব্যবসায়ী ও দোকান শ্রমিক। এ সময় স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার দাবি জানান তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান ব্যবসায়ীরা। সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যালেন শহরে বাংলাদেশি পরিবারের 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে বা যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, টেক্সাসের এই ঘটনা নিয়ে বিস্তারিত আর কি তথ্য সংগ্রহ করতে পেরেছেন আমাদের জানাবেন। আমি যতটুকু জানতে পেরেছি, টেক্সাসের ডালাস সিটিতে বসবাস করতেন, অ্যালেন শহরে বসবাস করতেন বাংলাদেশি পরিবার স্যাম তহিদ। তিনি একজন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার। তিনি ডালাস সিটিতে চাকরি করতেন এবং তিনি এখানে লেখাপড়া করেছেন। ওনার 3 ছেলে মেয়ে, তানবীর, পারহান এবং পারভিন, এবং ওনার ওয়াইফ ইরিনা এবং ওনার শাশুড়িকে নিয়ে 6 পরিবারের সবাই থাকতেন। এবং ওনার মেয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন। তার মেয়ে পারভিনের একজন বান্ধবীর সাথে আমার কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছেন যে তাদের তহিদের দ্বিতীয় সন্তান অর্থাৎ পারহান মানসিকভাবে অসুস্থ ছিলেন। সেই স্কুল জীবন থেকে যে অ্যালেন হাই স্কুলে লেখাপড়া করেছেন এবং সেই মানসিক অসুস্থতা থেকে সে গত কয়েকদিন থেকে সে মানসিক ডিপ্রেশন থেকে সে পিস্তলকে নিয়ে আনে এবং ধারণা করা হচ্ছে যে শনিবার রাতে, প্রতিবেশীরা জানিয়েছেন যে শনিবার রাতে সেখানে গুলির আওয়াজ শুনতে পায় এবং শনিবার রাতেই মূলত হত্যাগুলো হয় এবং সে নিজে সবাইকে হত্যা করে এবং একটা সুইসাইডাল নোট লেখা এবং ইনস্টাগ্রাম করে তারপরে নিজে আত্মহত্যা করেছে। এতটুকু আমি জানতে পেরেছি। তবে পুলিশ লাশগুলো নিয়ে গেছে, হসপিটালে মর্গে রাখা হয়েছে। নিউ ইয়র্কে তাদের কিছু আত্মীয় স্বজন রয়েছে, তারা টেক্সাসে পৌঁছলে পুলিশ হয়তো 2 দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ হলে লাশগুলো পরিবারের নিকট আত্মীয়দের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। তবে বিস্তারিত এই বিষয়ে এখনো পুলিশ থেকে কোনো ব্রিফিং করা হয়নি। পুলিশ এবং গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করছে। তদন্তের পরে হয়তো আরো আমরা বিস্তারিত আপনাকে আপডেট দিতে পারবো। নিশ্চয় সোলাইমান, এই ঘটনার বিস্তারিত আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। লকডাউন দিলেই করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে বাস্তবায়ন করতে হবে সরকারের 18 নির্দেশনা। আর এরই মধ্যে যারা ঢাকা ছেড়েছেন তাদেরকেও নজরে রাখার পরামর্শ চিকিৎসকদের। করোনা মোকাবিলায় গত বছর লকডাউনের পাশাপাশি সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সে সময় ঢাকা ছেড়েছিল লাখো মানুষ। এবার লকডাউনেও তার ব্যতিক্রম হয়নি। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাড়ি গেছেন অনেকে। করোনা সংক্রমণ যখন বাড়ছে তখন এমন গণহারে বাড়ি ফেরায় উদ্বিগ্ন চিকিৎসকেরা। তাদের আশঙ্কা, লকডাউনের পর আবারও ভিড় করে ঢাকায় ফিরলে সংক্রমণ আরও বাড়বে। আমরা শঙ্কিত, কারণ আগে ছিল আক্রান্তের সংখ্যা এই ঢাকার মধ্যে একটা সীমিত পরিসরে, গ্রামে গঞ্জে গিয়েছে একটা সীমিত, কিন্তু এখন এই যে সংখ্যাটা, যে এরা কিন্তু আবার গ্রামে এই রোগটি নিয়ে যাচ্ছে। নতুন যে ভাইরাস স্ট্রেন আসছে সবাই বলছে, সেটা গ্রামে নিয়ে যাচ্ছে, সেটা আরও ছড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু লকডাউন দিলেই চলবে না, সরকারের 18 দফা নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্যবিধি মানতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। শুধু শয্যা সংখ্যা বৃদ্ধি করলেই এর সলিউশন সম্ভব নয়।
এই জন্য 18 দফা যে নির্দেশনা, সেই 18 দফা নির্দেশনা বাস্তবায়ন লক্ষ্যে সরকার যে লকডাউন কর্মসূচি দিয়েছে, সেই প্রেক্ষাপটে জনগণকে সেই লকডাউনের কর্মসূচি মানতে হবে এবং 18 দফা কর্মসূচি স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে, তাহলেই এই সংক্রমণ কমা সম্ভব। লকডাউনে যারা ঢাকা ছেড়েছেন তাদের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ না বাড়ে সেজন্য স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ কমাতে অবিলম্বে বইমেলার মতো আয়োজন বন্ধ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মেলার মতো জনসমাগম চলতে থাকলে একজন থেকে বহু মানুষের সংক্রমিত হওয়ার আশঙ্কাও তাদের। সরকারের 18 দফা নির্দেশনা বাস্তবায়নে শুধু বইমেলার মতো সকল জনসমাগম কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ তাদের। সংক্রমণ ঠেকাতে সরকারের 18 দফা নির্দেশনায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধের ঘোষণা হলেও চলছে অমর একুশে গ্রন্থমেলা। দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত বইমেলা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। সব সামাজিক অনুষ্ঠানে জনসমাগম নিরুৎসাহিত করতে বলা হলেও কেন এই বইমেলা চলছে তা নিয়ে প্রশ্ন অনেকের। গণপরিবহন সহ সবকিছু বন্ধ রেখে এ ধরনের মেলা চালুর বিপক্ষে বিক্রেতা ও প্রকাশকরাও। পাঠক নাই এবং লোক নাই, যেসব লোক দেখতেছেন এরা প্রতিটা স্টলের আত্মীয় স্বজন, প্রতিটা স্টলেরই বন্ধুবান্ধব, কিছু নতুন লেখক আছেন যে বইটি বের করেন, তারা ঘোরাঘুরি করতেছেন, আর কোথাও ঘোরার জায়গা নেই, আসতেছেন। তো এটা তো কোনো যুক্তিগতই নেই। মেলার মতো জায়গায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা অনেক সময়ই সম্ভব হয় না, তাই অবিলম্বে লকডাউনের সময় মেলা বন্ধের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সরকার যে স্বাস্থ্যবিধি মানার সবাইকে নির্দেশনা দিয়েছেন, সেটার সাথে বই মেলার মানায় না। বই মেলাতে সমাগত যে লোকজন আসবেন তারা স্বাস্থ্যবিধি মানতেও পারবেন না এবং বিজ্ঞানসম্মত উপায়ে তারা বই মেলাতে ফেরত যেতে পারবেন না, এবং এটাই হয়ে যাবে আমাদের নতুন আরেকটি সোর্স অফ ইনফেকশন। উদ্দেশ্য হচ্ছে সংক্রমণ কমানো, সংক্রমণ নিয়ন্ত্রণ করা, যেন মহামারীর গতিটা আমরা কমিয়ে দিতে পারি এবং থামিয়ে দিতে পারি। কোন একটি বিশেষ প্রতিষ্ঠান চলবে কি বন্ধ হবে সেটা ঝুঁকি নিরূপণ করে সেই সিদ্ধান্তটা নিতে হবে, যে সেই প্রতিষ্ঠানটি বা সেই জমায়েতটি যদি আমরা সীমিত আকারে করার পরেও আমাদের সংক্রমণটা বেড়ে যায় তাহলে সেটিকে পুনর্বিবেচনা করতে হবে। করোনা ভাইরাসের এ মহামারীর সময়ে এবার 21-এর বইমেলা 18 মার্চ থেকে শুরু হয়, যা আগামী 14 এপ্রিল পর্যন্ত চলবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল বিভাগে করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের অর্ধেকের বেশি যুবক। স্বাস্থ্যবিধি মানতে অনীহার কারণেই বেশি আক্রান্ত হচ্ছেন তারা। পরিস্থিতি মোকাবিলায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 1 মাসে বরিশালে করোনা শনাক্ত 553 রোগীর মধ্যে 54 জনই যুবক। তাদের বয়স 21 থেকে 40। আর গত 1 বছরে 11,328 জনের মধ্যে 5,504 জনই ছিল যুবক। এই যে তরুণ সমাজ বা যুবক সমাজ, তারা যেন এখনই তারা সাবধান হন, কারণ আমরা লক্ষ্য করছি তারা যে হাট বাজারে রাস্তাঘাটে তারা কিন্তু যে স্বাস্থ্যবিধি তারা কিন্তু মানছেন না। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি সচেতনতামূলক নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে 50% যাত্রী নিচ্ছে কিনা এগুলো আমরা মনিটর করছি, পাশাপাশি যারা মানছে না তাদেরকে আমরা জরিমানার আওতায় আনছি এবং আমরা চেষ্টা করছি যে সবাইকে আইনের আওতায় আনার জন্য, বিশেষ করে তারা যাতে এই স্বাস্থ্যবিধির ব্যাপারটা মানে। বরিশাল বিভাগে করোনা চিকিৎসায় 6টি ডেডিকেটেড হাসপাতাল ও 43 উপজেলায় আইসোলেশন কেন্দ্র চালু করা হয়েছে। 2টা আরটিপিসিআর মেশিন আছে এবং আমাদের সকল জেলা হাসপাতালগুলোতে অ্যান্টিজেন টেস্ট এবং কিছু কিছু জায়গায় আমাদের জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে। জেলা হাসপাতালগুলো করোনার জন্য আগের থেকেই রেডি, সেখানে আমাদের চিকিৎসক রয়েছে, যাবতীয় সরঞ্জাম দিয়েছে এবং আপনাকে যেটা বলেন সবচেয়ে জরুরি সেটা হচ্ছে হাইফ্লো অক্সিজেন। আমাদের সকল জেলা হাসপাতালগুলোতে হাইফ্লো অক্সিজেনের ব্যবস্থা আছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউনেও উৎপাদন কার্যক্রম চালু রয়েছে শিল্প কলকারখানায়।
স্বাস্থ্যবিধি মানায় জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এ বিষয়ে আরও জানাতে এবার আশুলিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, কারখানায় লকডাউনের বিধিনিষেধ কতটুকু মানা হচ্ছে, আর শ্রমিক এবং কর্মচারীরা তারা কি সামাজিক দূরত্ব এবং মাস্ক পরা সহ যে বিষয়গুলো রয়েছে সেগুলো মানছেন কিনা? রুহুল, কারখানায় যে নিয়ম দেওয়া হয়েছিল, যে নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেগুলোর কতটুকু বাস্তবায়ন দেখছেন? আমরা আশুলিয়া এলাকায় এসেছি। আপনি জানেন যে পোশাক কারখানাগুলো সাধারণত 7টা থেকেই তাদের কর্মব্যস্ততা শুরু হয়। বেশিরভাগ কারখানাই 7টা থেকে শুরু করে। আপনি জানেন যে করোনা সতর্কতার পর বিজিএমইএ সরকার এবং বিভিন্ন ব্র্যান্ড এবং আইএলওকে সঙ্গে নিয়ে একটি গাইডলাইন চালু করেছিল। সেই গাইডলাইন অনুযায়ী তারা বলেছিল যে কারখানায় ঢোকার সময় এবং কারখানা থেকে বের হওয়ার সময় শ্রমিকরা একসঙ্গে গেটে জড়ো হন, সেই ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে এবং সেই বিষয়টি এড়ানোর জন্য কিন্তু তারা 2 থেকে 3 শিফটে শ্রমিকদের ঢোকানোর নিয়ম করেছেন। যেমন 7টা থেকে 8টা, 7টা, 7:30 এবং 8টা, এই 3 ভাগে ভাগ করে দেওয়া আছে। বেশিরভাগ কারখানায় এই নিয়মটা ফলো করছে যে তারা তাদের কিছু শ্রমিক 7টার দিকে ঢুকবে, কিছু শ্রমিক 7:30টার দিকে কারখানায় ঢুকবে, আবার কিছু শ্রমিক 8টার দিকে কারখানায় ঢুকবে। এভাবেই তারা কারখানায় শ্রমিকদের প্রবেশ করাচ্ছেন। আমি একটি কারখানার সামনে আছি। এই কারখানায়, আশুলিয়া এলাকার এই কারখানায় আমরা এসে দেখেছি যে শ্রমিকদের যখন কারখানায় ঢোকানো হচ্ছে তাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে এবং কারখানার ভিতরেও আমরা কিছুক্ষণ পর কয়েকটি কারখানায় যাওয়ার কথা রয়েছে। সেখানেও আমরা এর আগে যেটি দেখেছি যে কারখানার ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখাটা অনেক কারখানার জন্যই সহজ, কারণ আপনি জানেন যে এখনকার কারখানাগুলো কমপ্লায়েন্সের দিক থেকে অনেক বেশি উন্নত। সেখানকার পরিবেশ, আন্তর্জাতিক ব্র্যান্ড বায়ারগুলো একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে। সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কারখানাগুলো একটি সামাজিক দূরত্ব বজায় রাখার শ্রমিকদের ক্ষেত্রে সুযোগ পায়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে লকডাউনের কারণে কিন্তু লকডাউনে গণপরিবহন বন্ধ রাখার কথা বলা হয়েছে। তবে আমরা এই আশুলিয়া এলাকা, সাভার এলাকার চিত্র একটু ভিন্ন দেখছি। আমরা এখানে দেখছি যে অনেক লেগুনা, হিউম্যান হলার, অটো চালু রয়েছে এবং আমরা দেখছি যে সেইগুলোতে করে শ্রমিকরা কারখানায় আসছেন। আবার যেসব কারখানার শ্রমিকরা দূরে থাকছেন সেসব কারখানার শ্রমিকদের জন্য আমরা অনেক বাস চলাচল করতে দেখেছি এই এলাকায়। অর্থাৎ শ্রমিকদের আনা নেওয়ারও একটা ব্যবস্থা এটা কারখানা মালিকদের আগে থেকেই করা ছিল এবং সেই ব্যবস্থাগুলো তারা সচল রেখেছে। সরকার 2টি নির্দেশনা দিয়েছে। বিশেষ করে সরকার বলেছে যে সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে, এবং আরেকটি বিষয় বলেছে যে বিজিএমইকে যে শিল্প মালিকরা তারা তাদের শ্রমিকদের চিকিৎসার জন্য তারা হাসপাতাল করবেন। আমরা গতকালই বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে এত দ্রুত হয়তো তারা হাসপাতাল তৈরি করতে পারবেন না, তবে তারা যেটি করবেন যে শ্রমিকদের জন্য আইসোলেশন সেন্টার তৈরি করবেন। গতবারও আমরা যেটি দেখেছি যে শ্রমিকদের জন্য আইসোলেশন সেন্টার কারখানাগুলো নিজ উদ্যোগে তৈরি করেছে এবং এবারও এই সংক্রমণ, নতুন ধরনের সংক্রমণ আসার পরেও কারখানাগুলো আমাদেরকে বলছে যে তারা সম্মিলিতভাবে বিজিএমইর উদ্যোগে সরকারের সঙ্গে আলোচনা করছে কোথায় কোথায় তারা আইসোলেশন সেন্টার করতে পারেন। কারণ আপনি জানেন যে এবারের করোনা একেবারেই ভিন্ন ধরনের। সেক্ষেত্রে আগের মতো লক্ষণ কিন্তু এখন নেই, লক্ষণ কম। অনেক সময় বিনা লক্ষণে করোনা ধরা পড়ছে। তো সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কিভাবে এই গাইডলাইনটাকে যুগোপযোগী করা যায় কিনা, আইসোলেশন সেন্টারগুলো কোথায় নির্মাণ করলে শ্রমিকদের সুবিধা হবে, সেই বিষয়টি কারখানা মালিকরা বলছেন। এবং আরেকটি বিষয় বলছেন, লকডাউনের শিল্প কারখানার নিয়ম নীতি মানার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন। প্রায় 10 দিন ধরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। শহরের রাস্তায় রাস্তায় জমেছে ময়লা আবর্জনার স্তূপ। হেফাজত ইসলামের কর্মীদের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো পৌরসভা ভবন। কর্তৃপক্ষ বলছে ন্যাক্কারজনক হামলায় পৌরসভার প্রায় 72 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পৌরসভার বঙ্গবন্ধু স্কয়ারে হামলা চালায় হেফাজত ইসলাম। ভাঙা হয় বঙ্গবন্ধুর 3টি মুরাল, পুড়ে যায় স্কয়ারের ফরাতে থাকা 9টি সাবমার্সিবল পাম্প। কেবল তাই নয়, 28 মার্চ হরতাল চলার সময় হেফাজতের কর্মীরা হামলা চালায় পৌর ভবনে। এখনও পুরো পৌরসভার ভবন জুড়ে পোড়া গন্ধ। দুর্বৃত্তরা লুটে নিয়েছে ময়লা আবর্জনা পরিষ্কারের সরঞ্জামগুলো, নষ্ট করেছে আরও বিভিন্ন মেশিন। এ ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা। এজন্য পৌর এলাকায় ময়লা আবর্জনা অপসারণ করতে পারছে না পরিচ্ছন্নতা কর্মীরা। দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। আমাদের যে জিনিসপত্র আটসা বেলসা যা কিছু আছে সবগুলি আমাদের পুড়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে। পৌরসভার সব গাড়িগুলো পুড়ে গেছে এবং এখন আর ব্রাহ্মণবাড়িয়ার যে ময়লাগুলো এগুলা
তারা সরাইতে পারতেছে না। গন্ধ দুর্গন্ধ, মানুষ আসা যাওয়া কষ্ট, চলাফেরা অনেক কষ্ট, যানজট। পৌর মেয়র বলছেন, হেফাজতের হামলায় খোয়া গেছে নাগরিক সেবা প্রদানের সব সরঞ্জাম। সেবা নিশ্চিতের জন্য পৌরবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। সহযোগিতা করার আমাদের মনোভাব সবসময় থাকবে আছে, ওদেরও যেন মনোভাবটা থাকে যে আমরা একটু দূরে নিয়ে কোথাও ময়লাটা ফেলতে পারি, যেন ছড়ায় ছিটায় না যায়। জনগণ যদি এদিকে একটু খেয়াল রাখে তাহলে এত মনে হয় যে দুইজনেরই সমঝোতার মাধ্যমে হয়তো কিছুটা লাঘব পাইতে পারি আমরা। হেফাজতের কর্মীদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে দেশের পোলট্রি মাংস ও ডিম রপ্তানির অনেক সুযোগ রয়েছে। তবে সম্ভাবনা থাকা সত্ত্বেও সঠিক নীতিমালার অভাবে দেশের পোলট্রি শিল্প রপ্তানিমুখী হতে পারছে না বলে মনে করছেন এই খাতের উদ্যোক্তারা। সংকট নিরসনে পোলট্রি বোর্ড গঠনের মাধ্যমে পর্যাপ্ত নীতি সহায়তা চান তারা। দেশের মোট প্রাণী সম্পদের ৩৫% আসে পোলট্রি খাত থেকে। প্রতি বছর এ খাতে প্রবৃদ্ধি হচ্ছে 12% হারে। বিশ্বের হালাল মার্কেটগুলোতে এদেশে প্রাণীজ মাংসের ভালো চাহিদা রয়েছে। গত বছর সংযুক্ত আরব আমিরাত মুরগিসহ অন্যান্য হালাল মাংসের জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে নানা প্রতিবন্ধকতায় রপ্তানিমুখী হতে পারছে না এদেশের পোলট্রি শিল্প। উদ্যোক্তারা বলছেন, ব্রয়লার মাংসের উৎপাদন খরচ প্রতিযোগী দেশের চেয়ে বেশি, ফলে চাহিদা থাকলেও রপ্তানি করা যাচ্ছে না। তাই এ খাতের টেকসই উন্নয়নের নীতি সহায়তার দাবি তাদের। পোলট্রি সেক্টরে যেহেতু এখন অনেক বড় হয়ে গেছে, সেই জন্যই আরও গভীরভাবে পোলট্রি সেক্টর নিয়ে কাজ করার জন্য আমরা দাবি ছিল পোলট্রি বোর্ড তৈরি আমাদেরকে একটা করে দেওয়া হোক, যারা পোলট্রির উন্নয়ন নিয়েই কাজ করবে। এই কথাগুলো এই জন্যই আসছে, সেক্টরটা অনেক বড় হয়েছে এখন এবং আরও বড় হওয়া দরকার আছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, পোলট্রি খাতের উন্নয়নে আন্তরিক সরকার। লক্ষ্যমাত্রা পূরণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও চলছে। অবশ্যই কোনো সংস্থা, আমাদের যে প্যারেন্ট অর্গানাইজেশনগুলো আছে, মন্ত্রণালয় আছে, জাতীয় পর্যায়ে সেটা বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই সেক্টরের দেখভাল সেটা হয়তো সরকার নিবে আর কি। তো বর্তমানে প্রাণী সম্পদ অধিদপ্তরই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের তথ্য মতে বর্তমানে পোলট্রি খাতে বিনিয়োগ ছাড়িয়েছে ৩৫,০০০ কোটি টাকার বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ সময় সকাল 7:30টায় শুরু হয় ভোটগ্রহণ। এই দফায় ৩১ আসনে হবে ভোটগ্রহণ, যার মধ্যে গুরুত্বপূর্ণ আসন রাজ্যের শেষ প্রান্ত দক্ষিণ ২৪ পরগনা। ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল। পরে ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ ওঠে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির নির্বাচনী সমাবেশে ত্রাণের অর্থ লোপাটের অভিযোগ করেন। কয়েকটি ক্ষেত্রে গড়মিলের কথা স্বীকার করতে বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে আমফান হয়ে গেল, গরিব মানুষ অসহায়, তারা এখনো পর্যন্ত ত্রিপল টেঙিয়ে আছে, কিনে তাও পঞ্চায়েতে তাও দিচ্ছে না। আর যাদের ঘর ওঠেনি তারা ২০,০০০ করে পেলো, আবার যাদের তিনতলা বাড়ি তারাও ২০,০০০ করে পেলো। রাজনৈতিক বিন্যাসে এই জেলায় নতুন শক্তি হিসেবে মাথা তুলছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। দক্ষিণ ২৪ পরগনায় তারা তৃণমূল বিজেপিকে কোণঠাসা করবেন, এমনটাই ধারণা স্থানীয় এবং রাজনৈতিক বিশ্লেষকদের। টিএমসি বিজেপি এ মানুষকে চাচ্ছে না। আর এখন আমরা টিএমসি করতাম আগে, এখন আর টিএমসি করব না। এখন আব্বাস সিদ্দিক, সেকুলার ফ্রন্ট, ভাইজান ছাড়া আমরা দ্বিতীয় পার্টি কোনো চিনি না। তবে দরিদ্র মানুষরা এখনও অনেকে আশ্রয়হীন হয়ে বসবাস করছেন নদী জঙ্গলের দেশে। হতভাগ্য সেই মানুষই তাদের অভিজ্ঞতায় গড়বেন নতুন সরকার। তাদের আশা, নতুন সরকার নতুন কিছু না দিলেও অন্তত বঞ্চনা করবে না। আমফান বয়ে গেছে অনেক দিন, কিন্তু তার ক্ষতির চিহ্ন এখনও চারিদিকে দগদগ করছে। কিন্তু তারপর এইসব এলাকায় পুনর্গঠনের কাজ, নতুন করে বসতবাড়ি গড়ার যে কাজ, তা কিন্তু কিছুই হয়নি। প্রত্যেকটি মানুষ ক্ষুব্ধ সরকারের প্রতি, সরকারের ত্রাণ দেওয়া নিয়ে বা নতুন করে পুনর্গঠনের কাজ নিয়ে ক্ষোভ সব মহলে। এবং এই ক্ষোভ যে ব্যালট বক্সে দেখা যাবে সেটা কিন্তু পরিষ্কার গোটা এলাকা ঘুরলেই দেখা যাচ্ছে। জয়দীপ সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পশ্চিমবাংলা। রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8 লড়াই। প্রথম দিনে স্পেনের রিয়াল মাদ্রিদের অতিথি লিভারপুল, অন্যদিকে ঘরের মাঠে ইনফর্ম ম্যানচেস্টার সিটির পরীক্ষা ডর্টমুন্ডের সাথে। দুটি ম্যাচই শুরু রাত 1টায়। শেষ 8-এর প্রথম পরীক্ষা ঘরের মাঠে ফেভারিটের
ট্যাগ সাথে নেই রিয়াল মাদ্রিদ লিভারপুল। এদিকে কোয়াড্রাপলের খোঁজে ম্যানচেস্টার সিটি, স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া তারা। গ্ল্যাডবাখের বাধা টপকে শেষ আটে ডর্টমুন্ডের সামনে সিটিজেনরা। ইতিহাদে পূর্ণ শক্তি দল পাচ্ছেন গার্দিওলা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশি পরিবারের 6 মরদেহ উদ্ধার, হত্যার পর 2 ভাইয়ের আত্মহত্যার ধারণা পুলিশের। যারা ঢাকা ছেড়েছেন তাদের নজরে রাখার পরামর্শ চিকিৎসকদের, লকডাউনের সব নির্দেশনা বাস্তবায়নের তাগিদ। করোনা রোধে অবিলম্বে বইমেলার মতো আয়োজন বন্ধ করার পরামর্শ বিশেষজ্ঞদের, না হলে বিস্তার বাড়ার শঙ্কা। এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের তৃতীয় দফায় 31 আসনে ভোট গ্রহণ শুরু। দক্ষিণ 24 পরগনা আসনে লড়ছেন মমতার ভাইপো। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।